অনেক টালবাহানা তো হলো, অনেক নাটক হলো, ইস্তফা ইস্তফা খেলা হলো, ছলনা হলো গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে। কারণ প্রশ্ন রয়েছে যে এই বাংলাদেশ বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের জন্য কি করলেন। তাই এই নানান টালবাহানার পর আজ সব থেকে গুরুত্বপূর্ণ দিক, আজকে দ্রুত দেশ ছাড়তে চলেছেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ঘনিষ্ঠ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেপাত্তা। রাতেই ঢাকা জুড়ে জঙ্গি দমনে ওয়াকার সেনা। রাষ্ট্রপতির সঙ্গে ফের বৈঠকে প্রধান বিচারপতি। ঠিক কি ঘটতে চলেছে বাংলাদেশে, ঠিক কি আবহ রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, কোন পথে হাঁটবেন তাহলে ইউনূস, দেশ ছেড়ে যাবেনই বা কোথায়, এই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব জিরো আওয়ারে। নিউজ রুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, নানান টালবাহানা, ইস্তফা নাটক, সমস্ত রাজনৈতিক দলকে নিজের পাশে টানার এক প্রকার অদম্য ইচ্ছে, চেষ্টা, এরপর ইউনূস কোন পথে হাঁটছেন? একদমই, তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে যে মোহাম্মদ ইউনূস আজকে দেশ ছাড়ছেন এবং আমরা সেই তথ্য দর্শকদের জানাচ্ছি। এবং তিনি কখন দেশ ছাড়ছেন? তিনি যখন দেশ ছাড়ছেন তখন বাংলাদেশ জুড়ে জঙ্গি দমনে অল আউট নেমেছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। কেন তার নেতৃত্বাধীন বলছি? কারণ তার নেতৃত্বের বাইরে আরও একটি অংশ আছে যারা খলিলুর রহমানের নেতৃত্বে চলছে বলে গোয়েন্দা সূত্র আমাদের জানাচ্ছে। এবং নির্দিষ্টভাবে ওয়াকারুজ্জামান তিনি যাচ্ছেন জাপানে। তিনি ফিরবেন, কবে ফিরবেন এ বিষয়ে আমাদের নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত নেই। তিনি যখন দেশ ছাড়ছেন তখন তার ঘনিষ্ঠ বিভিন্ন যে উপদেষ্টা তাদের মধ্যে একজনের নাম এসেই গেছে, গাজী তানভীর। এই ছবি আমরা দেখাবো, তাকেও ইতিমধ্যে নজরবন্দি করা হয়েছে, তার বিদেশ যাত্রাকে বাতিল করে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য তিনি, এবং তার বাদবাকি যারা উপদেষ্টা তাদেরকেও নজরবন্দি করা হচ্ছে একে একে। ওয়াকারুজ্জামান যখন দেশ ছেড়ে জাপানের পথে পাড়ি জমাচ্ছেন তখন তার অত্যন্ত ঘনিষ্ঠ, একসময় তারা একসঙ্গে কাজ করেছেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে, সেই মার্কিন রাষ্ট্রদূত বা বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনিও দেশ ছেড়ে দিয়েছেন। তিনিও বাংলাদেশ ছেড়ে বেপাত্তা হয়েছেন বলে বিভিন্ন রিপোর্টে আমরা জানতে পারছি। তিনি কোথায় গেছেন, কেন গেছেন, কতদিনের জন্য গেছেন, তার কোনো উত্তর নেই। যখন ওয়াকারুজ্জামান দেশ ছাড়ছেন এবং একই সঙ্গে যখন নির্দিষ্টভাবে ইউনূস দেশ ছাড়ছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হুঙ্কার দিয়েছেন, সেই সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বনানী এবং গুলিস্তান এবং বিভিন্ন অংশে একে একে করে বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন ট্যুর ট্রাভেলস এবং বিভিন্ন সংস্থার যে অফিসগুলো আছে সেগুলো গত 3 দিন ধরে বন্ধ হচ্ছে, সেই ছবিও আমরা জানতে পারছি। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন জানার প্রয়োজন যে এই বিষয়গুলো কি কোনো একটা নির্দিষ্ট মালার মতো করে গাঁথা যায়, কোনো সমীকরণের ফলাফল, নাকি অন্য কিছু? আমরা যে তথ্যগুলো জানতে পারছি না মারাত্মক। কারণ বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেখানে, অর্থাৎ আহমেদ রেফাত, সেই আহমেদ রেফাত তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তার কারণ ছিল এটাই যে নির্দিষ্টভাবে শাহাবুদ্দিন চুপ্পু যিনি প্রেসিডেন্ট বাংলাদেশের, তিনি এবং ওয়াকারুজ্জামান তারা পরামর্শ দিয়েছিলেন বলে জানতে পারছি যে আপনি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এবং এরপরই আমরা দেখলাম আহমেদ রেফাত যিনি এই মুহূর্তে প্রধান বিচারপতি, তিনি বৈঠক করলেন ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে। বেশ খানিকক্ষণ বৈঠক হলো এবং তারপর গত দিন তিনি বৈঠক করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। এবং যখন চুপ্পুর সঙ্গে গণভবনে বৈঠক চলছে তখন সেখানে ইউনূস সিন্ডিকেটের অন্যতম বড় মুখ আসিফ নজরুল তিনি গেছিলেন। কিন্তু যে ছবি আমরা জানতে পারছি বিভিন্ন অংশ থেকে দিতি যে তাকে, আসিফ নজরুলকে সেই সময় গণভবনে প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয়নি। অর্থাৎ নির্দিষ্টভাবে তিনি যে ইউনূসের অন্যতম ষড়যন্ত্রী সেটা মোটামুটি পরিষ্কার। এখানে প্রশ্ন আসছে, প্রশ্ন হলো তাহলে কি ইউনূস দেশ ছেড়ে জাপানের পথে? তিনি যখন জাপানে পাড়ি জমাচ্ছেন তখন কি প্যারালাল আর একটা প্রশাসন, আর একটা সমান্তরাল কিছু চিন্তাভাবনা করা হচ্ছে যেখানে সরাসরি প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা চিন্তাভাবনা করছেন? এবং একই সঙ্গে এই যে ছবিটা উঠে আসছে, এই এত তিক্ততা কেন হলো? অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের যে মারাত্মকভাবে যে এই মুহূর্তে তিক্ত সম্পর্ক বলে বিভিন্ন অংশ কনফার্ম করছে, সেটা কেন? কারণ এখানে একটা বিষয় বুঝতে হবে, জাপানে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি যাচ্ছেন সেখানে দক্ষ কর্মী বাংলাদেশে পাঠাবে, এই ধরনের একটা ন্যারেশনকে স্টাবলিশ করানোর জন্য ওভারঅল
কিন্তু ভেতরের ছবিটা হলো দীর্ঘদিন ধরে জাপান আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ, এবং যে তথ্য বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারছি, জাপানে গিয়ে তিনি বাংলাদেশের যে বিভিন্ন অংশ, অর্থাৎ যেমন চট্টগ্রাম পোর্ট, যেমন তোমাকে বলবো যে রাখাইন করিডোর, এই অংশগুলোর যে বিক্রির যে বন্দোবস্তকে চূড়ান্ত করতে তিনি ন্যাটো গোষ্ঠীভুক্ত জাপান এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ জাপানে গিয়ে তিনি চূড়ান্ত করতে চাইছেন নিজেকে বাঁচানোর জন্য কি, সেই প্রশ্ন আসছে। এবার প্রশ্ন যে ওয়াকারুজ্জামান তিনি এতটা কেন নির্দিষ্টভাবে বিরোধিতার জায়গায় রয়েছেন, মোহাম্মদ ইউনূসের যে রাখাইন করিডোর সে সম্পর্কে সেনার বড় অংশ গত রাতে মধ্যরাতেই বলে দিয়েছে যে আমরা রাখাইন করিডোর মানব না, কোনোভাবেই মানব না। এবং তার পাশাপাশি চট্টগ্রাম সংলগ্ন অংশ থেকে বিভিন্ন ক্যামোফ্লেজ যে ইউনিফর্ম যেগুলো আর্মিরা ব্যবহার করে থাকে, তার প্রায় 12,000 ইউনিফর্ম সেনা গত রাতে উদ্ধার করেছে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন অংশে চেকিং গেট বসিয়ে অন্তত হাফ ডজন সন্ত্রাসবাদীকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এখানে যে তথ্য উঠে আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যেটা মারাত্মক তথ্যটা অনেকে জানা প্রয়োজন, যে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এটা পরিষ্কার ছবি। কিন্তু মোহাম্মদ ইউনূস কী কী দায়িত্বে আছেন এটাও জানার প্রয়োজন। মোহাম্মদ ইউনূসের হাতে 6টি দপ্তর রয়েছে। এই 6টি দপ্তরের মধ্যে রয়েছে প্রতিরক্ষা দপ্তর, যেমন রয়েছে, একই সঙ্গে রয়েছে জনস্বাস্থ্য, একই সঙ্গে রয়েছে অন্যান্য দপ্তরগুলো। এখানে বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস তিনি অবশ্যই অ্যাডভাইজার, উপদেষ্টা, কিন্তু তিনি তার রোলটা প্লে করছেন একজন মন্ত্রী হিসেবেই, কার্যত প্রধানমন্ত্রী হিসেবেই বলে একটা বড় অংশ মনে করেন। এবং তিনি বকলমে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে বাংলাদেশের যে আইন আছে তিনি নির্দিষ্টভাবে একটা ক্ষমতা ভোগ করেন, এবং তিনি এটাকে বাস্তবায়িত করার জন্য তিনি হঠাৎই তার যে আমেরিকার যে ক্লোজ পার্টনার, বিজনেস পার্টনার খলিলুর রহমান ওরফে রাজার রহমান, তাকে তিনি এনএসএ করে বাংলাদেশে নিয়ে আসেন, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়ে আসেন। যদি কোনো দেশের এনএসএ কোনো বিষয়ে আপত্তি জানায়, সেটা জাস্টিফাইড হয়, সেটা তিনি খলিলুর রহমানের মাধ্যমে করতে চেয়েছেন। তিনি মূলত ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা অভিযোগ তৈরি করতে চেয়েছেন। সেটা করার পরই প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ তিনি যেহেতু প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি নির্দিষ্টভাবে তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা নোট পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মোহাম্মদ ইউনূস এই ক্ষমতাটা ইতিমধ্যে প্রয়োগ করেছেন, যেটার পরই এই ঘটনা, অর্থাৎ বাংলাদেশ জুড়ে সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত সম্পর্কের অবনতি। এবং সেটা বুঝেই মোহাম্মদ ইউনূস পাত্তারি গুটিয়েছেন জাপানে কিনা আমরা বলতে পারবো না, তবে জাপানের পথে তিনি পাড়ি জমিয়েছেন। এবং আমরা কি দেখলাম যে গতদিন থেকে যে ছবিটা উঠে আসছে, সেই ছবিটা হলো যে সেনাবাহিনীর আরেকটি অংশ যারা খলিলুর রহমান নিয়ন্ত্রিত, তারা ভারতবর্ষকে একদম লাল চোখ দেখাচ্ছে, হুমকি দিচ্ছে লালমনিরহাট এয়ারবেস দিয়ে। তারা বলছে যে লালমনিরহাট এয়ারবেস, এই এয়ারবেসটি এত ক্লোজ চিকেন নেকের, যেখান থেকে খুব সহজেই আমরা নির্দিষ্টভাবে চিকেন নেক, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলছে চিকেন নেকে আমরা অ্যাটাক করতে পারি, অর্থাৎ 12 কিলোমিটার দূরত্বকে সামনে রাখছে। আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে আসল ছবিটা কি। আসল ছবিটা হলো যে বাংলাদেশের খলিলুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটা অংশ যখন ভারতবর্ষকে এই ধমকাচ্ছে, এই চমকাচ্ছে, এই রক্তচক্ষু দেখাচ্ছে, যেমন পাকিস্তানের মতো। মনে করতে বলছি যে ইতিমধ্যে পাকিস্তানের যে নিউক্লিয়ার এয়ারবেস সারগোদা, একই সঙ্গে নূর খান এয়ারবেস সহ 11টি এয়ারবেসকে আমরা বিধ্বস্ত করেছি। সুতরাং বাংলাদেশ যদি এভাবে মিস অ্যাডভেঞ্চার গেম খেলতে যায়, মারাত্মক হবে। আমরা জানিয়ে রাখবো যে এই যে তারা বলছে লালমনিরহাট, যেটা বকলমে ইউনূস চাইছে সেখানে চীনের এয়ারক্রাফট এসে থাকুক, তারা চাইছেন। আমরা জানিয়ে রাখতে চাইছি যে সেখানে আমাদের একটা স্কোয়াড্রন রাফায়েল আছে, যেটা এই পাকিস্তানেরকে বিধ্বস্ত করার জন্য আসল হিরোই হলো যে S-400 রয়েছে, এবং আমাদের একই সঙ্গে রয়েছে আমাদের তেজাস আছে, সুখোই আছে। ফলে এই বিপুল পরিমাণ ফাইটার জেটগুলো নির্দিষ্টভাবে আমাদের চিকেন নেকের যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, এবং একদম তেজপুর থেকে একদম নির্দিষ্টভাবে হাসিমারা পর্যন্ত বাগডোগরা হয়ে আমাদের এয়ারক্রাফট কিন্তু এই মুহূর্তে সক্রিয়। উল্টো দিকে একটা ছবি আমরা দেখাই, সেই ছবিটা হলো যে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের যে ফেনী ট্র্যাক, যেটি ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র দপ্তরে আলোচনা হয়েছে, আমরা জানতে পারছি বিভিন্ন সোর্সে, কোনো মিস অ্যাডভেঞ্চার হলে ছেড়ে দেওয়া হবে না। এই ফেনী ট্র্যাক ইতিমধ্যে যারা অবস্থানগত হবে ত্রিপুরার সংলগ্ন, এবং বঙ্গোপসাগর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে হলো এই ফেনী নেক।
যেটাকে যদি আমরা কেটে দিই, বিচ্ছিন্ন করে দিই, তাহলে এন্টায়ারলি চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং পার্বত্য অংশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই যে বঙ্গোপসাগর, যেখানে আমাদের আইএনএস বিক্রমাদিত্য রয়েছে, আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে, এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ মাত্র কদিন আগে পাকিস্তানের করাচি পোর্টে যে ঘটনা ঘটিয়েছে, এবং আমাদের এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের রণংদেহী মূর্তি দেখে পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলো পালিয়ে গেছিল। ফলে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ যারা খলিলুর রহমান এবং ইউনুসকে সমর্থন করছে, তাদের বুঝতে হবে যে আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যদি ভুলক্রমেও যদি এই ফেরির ট্র্যাকের দিকে অগ্রসর হয়, তাহলে বাংলাদেশ অন্তত 4টে ভাগে বিভাজিত হয়ে যাবে। সেই মিস অ্যাডভেঞ্চার না করাটাই বোধহয় ভালো। আপনারা সুপ্রতিবেশী হিসেবে থাকুন। এবং আরও একটি বিষয় উঠে আসছে, অনেকে বলছেন যে এখানে কি ফর্মুলা সিরিয়া অ্যাপ্লাই করতে পারে ভারত। ফর্মুলা সিরিয়াটা কি? ফর্মুলা সিরিয়া হলো যে নির্দিষ্টভাবে সিরিয়াতে যখন তুর্কি অর্থাৎ তুরস্ক এবং আরেকটি বৃহৎ রাষ্ট্র তারা যখন আইসিস জঙ্গি সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে সেখানে ডিপ্লয়মেন্ট করা এবং সেখানে তারা নাশকতা করতে থাকে, তখন মূলত ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবানন এবং গাজার সঙ্গে যুদ্ধ করছিল। কিন্তু ইসরায়েল তাদের জাতীয় স্বার্থের জন্য, আমরা ছবিতে দেখাবো যে আসাদ আল বাসার যখন পালিয়ে যায় সিরিয়া থেকে, সেই সময় ইসরায়েল গোলাম হাইটস বলে একটা অংশ আছে, এটা নির্দিষ্টভাবে সিরিয়ার উত্তর পশ্চিম অংশে, সেই অংশে ইসরায়েলের সেনা প্রবেশ করে এবং তার 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। এটাকে বলা হয় বাফার জোন। ইসরায়েল তার জাতীয় স্বার্থে এই বাফার জোনটা নিজেরা নিয়েছে, নিজেরা ক্রিয়েট করেছে নিজেদেরকে সুরক্ষিত করতে। এখানে বাংলাদেশের অবস্থা একেবারেই তাই, কারণ রাশিয়া যে কায়দায় আসাদ আল বাসারকে তারা উদ্ধার করে নিয়ে যায়, ঠিক একই কায়দায় হাসিনাকে আমরা উদ্ধার করিয়েছিলাম বলে অনেকে মনে করতে পারবেন। বাংলাদেশ জুড়ে বিভিন্ন নাশকতা গোষ্ঠী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী অ্যাক্টিভ। বাংলাদেশ কভাগে বিভাজিত হবে সময় বলবে, এবং তাদের মিস অ্যাডভেঞ্চারের জন্য আমাদের তরফে কোনো বাফার জোন কি ক্রিয়েট করা হবে, সেটা কি চট্টগ্রাম ফেনী ট্র্যাককে কেটে? কারণ বাংলাদেশ ইতিমধ্যে সেনাবাহিনীকে ব্যবহার করে হুমকি দিচ্ছে চিকেন নেক আমরা যখন তখন দখল করব। বাংলাদেশের এই ছোট্ট বামন আকৃতির এই দেশের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত কী করবে? আমাদের রাফায়েল কি কোনো অ্যাক্টিভ মুডে যাবে? এরকম প্রশ্ন বিভিন্ন অংশ থেকে উঠে আসছে। তিথি, একেবারে এই সত্যজিৎ, আরো বিস্তারিত আলোচনা করবার জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি রাজাগোপাল বাবুকে আজকের জিরো আওয়ারের আলোচনায় স্বাগত জানাবো এবং সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। ফিরে এলাম বিরতির পর। তাহলে মোহাম্মদ ইউনূস কি করবেন, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের রাফাল গোটা যে প্রক্রিয়া বা সমীকরণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস ছকছেন, বা যেভাবে আবারও পাকিস্তানের থেকে শিক্ষা না নিয়েও এগোনোর চেষ্টা করছেন, তাতে কি গোটা পরিস্থিতি বা সেই ছক বিচ্ছিন্ন করা সম্ভব? এই প্রত্যেকটা দিকেই আমরা আলোচনায় রয়েছি। চিফ রিপোর্টার সত্যজিৎ যেমন রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি, তেমন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, একদমই যে ছবিটা উঠে আসছে, আমি রাজাগোপাল যে একটা প্রশ্নে যাবো, সেই প্রশ্নটা হলো যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, দুটি ভাগে বিভাজিত হয়ে গেছে। একটি অংশ তারা ফজলুর রহমানের নেতৃত্বে ভারতকে কার্যত চমকাচ্ছে, ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে, এবং তারা কয়েকটা ট্রেনিং এয়ারক্রাফট এনে ওই লালমনিরহাটে তারা বলছে যে তারা চিকেন নেক দখল করবে। পরিবর্তে আমাদের কাছে ছবি এসছে, তথ্য এসছে যে ফেনীর ট্র্যাকের থেকে আমাদের সিবিজির দূরত্ব মাত্র 22 কিলোমিটার, যে সিবিজি করাচি পোর্টকে একেবারে ধ্বংস করে দিয়ে এসছে। সেই সিবিজি যদি বাংলাদেশের আশেপাশেও যায়, এন্টায়ার বাংলাদেশে কোলাপস হয়ে যাবে। যেখানে রাজাগোপাল যে প্রশ্নটা আসছে যে গত রাত থেকে বাংলাদেশের ঢাকা জুড়ে সেখানে প্রচুর চেকিং গেট করে একে একে জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে, সেনাবাহিনীর একটা অংশ করছে, এবং সেখানে গাজী সালাউদ্দিন তানভীরকে নজরবন্দি করা হচ্ছে। এনসিপি এক নির্দিষ্টভাবে জাতীয় নাগরিক পার্টির সদস্য ছিল, ইউনূস ঘনিষ্ঠ, এবং এরকম অবস্থায় ইউনূস দেশ ছেড়েছেন। আজকে তিনি জাপানে যাচ্ছেন, এবং জাপানে বসে তিনি বাংলাদেশ বিক্রির বাকি ব্লু প্রিন্ট কি চূড়ান্ত করতে চাইছেন, এবং গোটা পরিস্থিতির কোন দিকে এগোতে পারে? আচ্ছা বলুন। হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে অবস্থাটা চলছে সেখানে আর্মি যদি একটা কনসলিডেটেড স্ট্যান্ড যদি রাখতে পারতো, তাহলে, এবং আর্মির যদি একটা অ্যাম্বিশন গড়া পড়তো যে তারা প্রধানমন্ত্রী হতে চায় ইত্যাদি, দেশকে শাসন করতে চায়, তাহলে অনেক দিনই এই জিনিসটা ঘটে যেত। কিন্তু ওয়াকারুজ্জামান যিনি আর্মির জেনারেল, তার কোথাও একটা অ্যাম্বিশন ধরা পড়ছে না। তিনি বোধহয় একজন প্রফেশনাল আর্মি ম্যান হিসেবেই থাকতে চাইছেন। এখন অন্য যে সমস্ত নেতাদের নাম উঠে আসছে, তারা কতটা কি করে উঠতে পারছেন সেটা আগামী দিনই বলবে।
তো আমরা বুঝতে পারছি যে আর্মির ভেতরে একটা বিভাজন রয়ে গেছে, যার সুযোগটা বা বিভাজন করা হয়েছে, যেটা মোহাম্মদ ইউনূস সবসময় চাইবেন যে একটা বিভাজন রাস্তা তৈরি করে নিজের একটা সেফ রুট তৈরি করা। তো মানুষ কিন্তু দেখুন সেখানে নানান দিকের দুরবস্থাতেও রয়েছে। আমরা দেখেছি যে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে, প্রাইমারি টিচাররা আন্দোলন করছেন, এবং নানান দিকে একটা বিরাটভাবে দেশের মানুষের মধ্যে অস্থিরতা এসে গেছে। এবং কিছুকাল আগেও যেটা ছিল না, এখন যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত ভিডিও আসছে, এখন ভিডিওগুলোর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এত ভিডিও আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা খুব মুশকিল। প্রচুর ভিডিও আমাকে লোকে পাঠাচ্ছে এখন, বা আমিও সংগ্রহ করছি, যেগুলো তো আমার নিজের প্রাইমারি উইটনেস থেকে আসে না, একদিন মানুষকে বিশ্বাস করতে হচ্ছে কি হচ্ছে। তবে একটা বোঝা যাচ্ছে যে মানুষ ইউনূসকে পছন্দ করে উঠতে পারছেন না। সবাই না হলেও একটা বড় শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ কিন্তু পছন্দ করে। এখন এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, বাংলাদেশ স্বাভাবিকভাবেই চেষ্টা করবে জাপান থেকে যদি টাকা পাওয়া যায়। হ্যাঁ, পাকিস্তানও চেষ্টা করছে, পাকিস্তান বাংলাদেশ সিমিলার মডেলে কাজ করছে। একদিকে আমেরিকাকেও বন্ধুত্ব রাখবো, আবার চীনকেও বন্ধুত্ব রাখবো, আবার জাপানকেও বন্ধু, সবাই মানে যেখানে সুবিধা হবে আমি সেখানেই ছুটবো, এই একটা মডেল আমরা দেখতে পাচ্ছি, সুবিধাবাদী মডেল, যেটা পাকিস্তান এবং বাংলাদেশ দুজনই ফলো করছে। এবং তারা মনে করছে এই মডেলটাই বোধহয় তাদেরকে ভারতের থেকে একটা নিষ্কৃতি দেবে। এখন ভারত বিদ্বেষ তো দুদেশেরই একটা মূল ভিত্তি, প্রচারের ভিত্তি হয়ে উঠেছে। এখানে একটি বিষয় আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ, রাজা বলবো, সেটা হলো যে মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা, একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত। ফলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী, যদিও তিনি মন্ত্রী নন, তেমনই রোল তিনি প্লে করছেন। সেই হিসেবেই তিনি একটি গোপন নোট তিনি দিয়ে দেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, এবং এটা তিনি বাস্তবায়িত করতে তিনি NSA বানিয়ে নিয়ে আসেন আমেরিকা থেকে খলিলুর রহমানকে, যে তার বিজনেস পার্টনার আমেরিকাতে। ফলে খলিলুরকে দিয়ে তিনি ঘটনাটা বাস্তবায়িত করতে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে। সেটা জানার পরই সরাসরি ওয়াকারুজ্জামান একেবারে তীব্রভাবে নেমে পড়েন এই ইউনূস সিন্ডিকেটের বিরুদ্ধে, এবং সেই কারণেই কি দ্রুত দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বা অন্য কোনো একটা সেফ বা এসকেপ রুট খোঁজার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, দেখুন, পালাচ্ছেন কিনা তো আগামী দিনই বোঝা যাবে, যে হ্যাঁ গেছেন কিনা বা পালাবেন কিনা, কিন্তু এখনো মনে হয় না যে সেরকম ধরনের একটা সংঘাত তৈরি হয়েছে যে উনি পালাবেন। তবে এটা সত্যি কথা যে এই যে NSA যাকে বসানো হয়েছে সেটা আমেরিকার মদতেই বসানো হয়েছে, এবং ইউনূস যে নিজের ব্যক্তিগত কারোকে বসিয়ে এখন বাংলাদেশ এমন একটা আন্তর্জাতিক আঙিনায় এসে গেছে, সবকিছু নিজের চেষ্টা করলে হয় না। এখন খলিলুর রহমান, আমার ধারণা উনি আমেরিকার চাপেই উনি এসেছেন, ট্রাম্পের চাপেই এসেছেন বলা যেতেই পারে। এবং ট্রাম্প স্বাভাবিকভাবেই চাইছে যে সেন্ট মার্টিনের মতন মানে চট্টগ্রাম রাখাইন করিডর, সেটা উনি চাইছেন। এবং এই ভদ্রলোক NSA যিনি হয়েছেন খলিলুর রহমান, উনি সুদা এটা খুব ত্বরান্বিত করার চেষ্টা করছেন। এবং বাংলাদেশ আর্মি তারা কিন্তু এই বৃহৎ শক্তি যাতে বাংলাদেশে তাদের খেলা খেলতে না পারে তার জন্য উনি সচেষ্ট আছেন। উনি কিন্তু যেহেতু দেখছেন যে ওনার নিজের অধিকার খর্ব করা হয়েছে, এবং এমন জিনিস করা হচ্ছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে, আর একটা দেশের সঙ্গে এইভাবে একটা করিডোর করে দেওয়া আর্মির পরামর্শ না নিয়ে উনি যথাযথভাবেই উনি তার একদম আপনি ঠিক বলছেন যে আর্মির পরামর্শ না নিয়েই, এবং সেনাবাহিনী মধ্যরাতে জানিয়েছে যে রাখাইন করিডোর মানবে না, যেটা ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী তারা বলে দিয়েছে যে কোনোভাবেই রাখাইন করিডোর তারা সমর্থন করে না। এরকম একটা অবস্থায় যে ছবি আমরা দেখছি, খুব উল্লেখযোগ্য ছবি, যে সেনাবাহিনীর আর একটা অংশ যারা খলিলুর রহমান নিয়ন্ত্রিত, তারা নির্দিষ্টভাবে চিকেন নেক নিয়ে ভারতকে থ্রেট করছে। তারা লালমনিরহাটকে অন করেছে এয়ারবেসটাকে শুরু করেছে। এবং এক্ষেত্রে একটা ছবি উঠে আসছে যে ফেনী রিভার বা ফেনী ট্র্যাক যেটা বলা হয়, ফেনী চিকেন নেক বাংলাদেশের, সেটা আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে বঙ্গোপসাগরে, তার থেকে তার দূরত্ব মাত্র 22 কিলোমিটার। 2 মিনিটে পৌঁছাবো আমরা। এবং নির্দিষ্টভাবে যে প্রশ্ন আপনার কাছে রাখবো আমি রাজাগোপালবাবু, যে এখানে ফেনী নেকের ক্ষেত্রে
যদি এভাবেই চলতে থাকে বাংলাদেশের আগ্রাসন বা থ্রেট, তাহলে আমাদের ভূমিকা কী হবে প্রথমত। এবং এক্ষেত্রে ইসরায়েলের একটা ফর্মুলা হলো যে সিরিয়ার যে ফর্মুলা, সিরিয়ার গোলাম হাইটস তারা দখল করে নেয় যখন সেখানে আসাদ আল বাসার পালিয়ে যাচ্ছেন, এবং একটা বাফার জোন ইসরায়েল তৈরি করেছে 50 থেকে 60 কিলোমিটার। ভারত কি কোনোভাবে এরকম তার সীমান্তের অংশ থেকে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত একটা বাফার জোন তৈরি করতে পারে বৃহত্তর স্বার্থ এবং জাতীয় সুরক্ষার জন্য যদি পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়? রাজগোপাল বাবু। হ্যাঁ, দেখুন, লালমনিরহাটের যে ব্যাপারটা সেটা তো খুব একটা ফাংশনাল এয়ারপোর্ট না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা ব্যবহৃত হতো। এখন চীনকে বলা হয়েছে সেটা মডার্নাইজ করো, এবং লালমনিরহাট যদি ওরা তৈরি করে, আমরাও ত্রিপুরাতে কৈলাস শহর আগে একটি বিমানবন্দর ছিল, সেটাকে কি করে তৈরি করে যে আমাদের ভাবনা চিন্তা তৈরি করে সময় লাগবে। আমরাও ত্রিপুরা কৈলাস শহরটাকে আমরা একেবারে উন্নত মানের করার কথা ভাববো। দেখুন, বাংলাদেশ যদি ভারতের সঙ্গে কোনো একটা এই ধরনের চিন্তা করে যে ভারতের চিকেন নেক দখল করবে, আপনি দেখেছেন হেমন্ত বিশ্ব শর্মার যে স্টেটমেন্টটা সবসময় পররাষ্ট্র দপ্তর নিজেদের মুখ দিয়ে বলায় না, তাতে অসুবিধে থেকে যায়। এমন একজনকে দিয়ে বলানো হয়েছে যিনি মুখ্যমন্ত্রী, সরকারের কাছের লোক, সরকার ডিনাই করেনি যে আমাদের এরকম দুটো বাংলাদেশে দুটো চিকেন নেক আছে, কিন্তু একটা কথা আপনারা বলছেন, আর একটা তো রংপুরের কথা উনি বলছেন যে, সুতরাং দুটো চিকেন নেককে আমরা যে কোনো সময় কেটে দিতে পারি। তো ভারত যেটা আপনি যেটা বললেন, সিরিয়ার যে ইসরায়েল যেটা গোলান হাইটস করেছে, আমাদের দেখুন সে ধরনের কোনো অ্যাম্বিশন আমরা কোনোদিন করিনি, এটা দুর্ভাগ্য। ইসরায়েল থেকে শেখা যেতে পারত, কিন্তু আমরা কোনোদিন অপরের এক বিন্দু জমি নেব এরকম ভারতের পররাষ্ট্রনীতিতে এরকম বাসনা হয়নি। বরঞ্চ আমাদের জন্য অনেকে কেড়ে নিয়েছে, চীন কেড়ে নিয়েছে, আকসাই চীন করেছে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর করে নিয়েছে। এটা কিন্তু আমরা এখন ভাবছি যে চীনের সঙ্গে সেই জায়গায় সংঘাতে যেতে পারবো। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে পাকিস্তান দেখেছে যে তাদের এয়ারবেস ভারত কীভাবে গুড়িয়ে দিয়ে এসছে। ফলে বর্তমান ভারত এবং এই ভারতের যে নতুন পরিচয়, তা হলো আমরা কাউকে আগাম আক্রমণ করব না, কিন্তু যদি আমাদেরকে এভাবে চমকানো হয় বা লাল চোখ দেখায় একটা বামন সাইজের দেশ, তাহলে আমাদের যে পাল্টা প্রত্যাঘাত যেমন পাকিস্তানে হয়েছে, সারা বিশ্ব দেখেছে, বাংলাদেশ বাদ যাবে না। পূর্বের যতই প্রতিবেশী হোক, তাদের যে রেসপন্সিবল ভূমিকা না থাকলে আমাদের তরফে প্রত্যাঘাত হবেই, এটা নিশ্চিত। একেবারে সত্যজিৎ, এখান থেকে আজকে জোরের সময় যেহেতু একদম শেষ, আমি রাজগোপাল বাবুকে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ তোমাকেও। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে সরাসরি। আর এদিকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি তো রয়েছেই, গুলির বদলা গুলিতেই দেওয়া হবে, তাই যে যেমন করবে তার সাথে ঠিক তেমন ব্যবহার করবে ভারত। এটাই নয়া ভারত এবং ন্যায় ছিনিয়ে আনার পথে এভাবেই এগোবে ভারতবর্ষ। জোরাওয়ার এখানে শেষ করছি, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।